শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে দ্বিতীয় লেকচারে আমরা আলোর প্রকৃতি সম্পর্কে চারটা তত্ত্ব আছে, চারটা তত্ত্ব থেকে এমসিকিউ প্রশ্ন পরীক্ষা আসে, তো সেগুলো নিয়ে খুব শর্টকাট ওয়েতে কিছু আলোচনা করব যেন পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসলে তোমরা সলিউশন করতে পারো। তো আমরা শুরুতে আলোর গঠন কি, আলোর প্রকৃতি কি সে সম্পর্কে চারজন বিজ্ঞানীর চারটা তত্ত্ব আছে। তো প্রথম যে তত্ত্বটা এটা হচ্ছে তোমার কণা তত্ত্ব। এই তত্ত্বটা আবিষ্কার করেছেন হচ্ছে তোমার বিজ্ঞানী নিউটন। পরে যে তত্ত্বটা এটা আবিষ্কার করেছেন এটার নাম হচ্ছে তরঙ্গ তত্ত্ব। এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী হাইগেন। 3 নাম্বার যে তত্ত্বটা সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্লার্ক ম্যাক্সওয়েল। আর 4 নাম্বার যে তত্ত্বটা সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্ব। এটার গ্রহণযোগ্যতা হচ্ছে সবচেয়ে বেশি এবং এই তত্ত্বটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করেছেন এই কোয়ান্টাম তত্ত্বটা। তো এখন এই চারটা তত্ত্বের মধ্যে আমরা কি বিষয়গুলো পড়বো সেগুলো এখানে আমরা একটু বই থেকে একটা ছবি নিয়েছি। তো এই ছবি পড়লেই তোমার যে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষা সেগুলো তোমরা আনসার করতে পারবে। তো প্রথমে যে তত্ত্বটা সেটা হচ্ছে তোমার কণা তত্ত্ব। তো কণা তত্ত্বের এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন, কর্পাসকউলার থিওরি। তো এই তত্ত্ব অনুসারে কোনো ভাস্বর বস্তু হতে অনবরত ঝাঁকে ঝাঁকে অতি ক্ষুদ্র কণিকা নির্গত হয়। এখন ভাস্বর বলতে বোঝানো হয় উজ্জ্বল বস্তু, যে সকল বস্তু হতে আলো শোষণ করে অথবা আলোর বিকিরণ করে, এই জাতীয় বস্তুকে বলা হয় লুমিনাস বা ভাস্বর বস্তু বা উজ্জ্বল বস্তু বলা হয়। তো এই কণিকাগুলো ওই বস্তু থেকে যে কণিকা ঝাঁকে ঝাঁকে নির্গত হয় সেই কণিকাগুলোর কোনো ভর নেই, ওয়েটলেস, এবং এরা উৎস হতে চারিদিকে ছড়িয়ে পড়ে। কণিকাগুলো সরলরেখায় আলোর সমান বেগে চারিদিকে ধাবিত হয় এবং যখন এরা চোখে প্রবেশ করে অর্থাৎ আমাদের চোখে প্রবেশ করে তখন দর্শন অনুভূতির সৃষ্টি হয়। তার মানে আমরা এটাকে যদি শর্টকাট ওয়েতে বলতে পারি তাহলে কোনো উজ্জ্বল বস্তু হতে তোমার ঝাঁকে ঝাঁকে অতি ক্ষুদ্র ওজনহীন কিছু ক্ষুদ্র কণিকা আলোর বেগে চারিদিকে ছড়িয়ে যায় এবং এই কণিকাগুলো যখন আমাদের চোখে প্রবেশ করে তখন ওই বস্তু সম্পর্কে আমাদের দর্শনের অনুভূতি বা ফিলিংসটা আমাদের তৈরি হয়। তো এই তত্ত্ব অনুসারে আমরা যে জিনিসটা আমরা জানলাম যে কোনো বস্তু থেকে যে তোমার আলোটা যায়, লুমিনাস বস্তু থেকে যে আলোর সঞ্চারণটা হয়, সেটা চারিদিকে যে সঞ্চারণটা হচ্ছে সেটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আকারে সঞ্চালিত হচ্ছে এবং এরা সরল রেখা বরাবর চারিদিকে গমন করছে। তার মানে এই তত্ত্ব অনুসারে আলোর সরল রৈখিক যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আমরা এখান থেকে জানতে পারি। এবং আরো কিছু জিনিস আমরা জানতে পারি এই তত্ত্ব থেকে, আমরা কি কি ব্যাখ্যা করতে পারি সেটা এখানে দেখো বলা আছে। 1 নম্বরে দেখো এখানে বলা আছে যে তোমার এর সাহায্যে আলোর যে রৈখিক গতি সেটা আমরা অলরেডি স্টেটমেন্টে বলা হয়েছে। এর সাহায্যে আমরা আলোর প্রতিফলনটা ব্যাখ্যা করতে পারি, এর সাহায্যে আমরা আলোর প্রতিসরণটা ব্যাখ্যা করতে পারি। তো এইগুলো হচ্ছে আলোকীয় ঘটনা। তো এই আলোকীয় ঘটনা ছাড়াও আরো অনেকগুলো আলোকীয় ঘটনা আছে, যেমন এই যে নিচের দিকে আলোর ব্যতিচার, আলোর অপবর্তন, আলোর সমবর্তন, আলোক তড়িৎ নিঃসরণ ক্রিয়া, এইগুলো কিন্তু এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। কেননা এই তত্ত্বগুলো ব্যাখ্যা করতে গেলে এখানে যেহেতু এই তত্ত্বে কণা তত্ত্ব বলা হচ্ছে, মানে এটা আলোর নেচার হচ্ছে কণা কণা হিসাবে এটা প্রদর্শিত হচ্ছে, কিন্তু বাস্তবে আসলে আলো তরঙ্গ নেচারও প্রদর্শন করে। তো এই যে ব্যতিচার অপবর্তন এইগুলো হচ্ছে তোমার তরঙ্গ নেচার। তো তরঙ্গ নেচার যেহেতু এই কণিকার মধ্যে বলা হয় নাই, সুতরাং এই তত্ত্ব দিয়ে কিন্তু এই যে ব্যতিচার অপবর্তন, সমবর্তন বা আলোক তড়িৎ নিঃসরণ ক্রিয়া এইগুলো কিন্তু ব্যাখ্যা করা যায় না। তো পরীক্ষায় তাহলে এমসিকিউ প্রশ্ন কি আসতে পারে যে তোমার আলোর কণিকা তত্ত্বের মাধ্যমে নিচের কোন আলোকীয় ঘটনা ব্যাখ্যা করা যায় অথবা কোন ঘটনা ব্যাখ্যা করা যায় না। তো এই যে এখানে নিচে যে পয়েন্টগুলো যে আমি যে সার্কেল করে দিয়েছি সেগুলো ব্যাখ্যা করা যায়, আর নিচে যে আন্ডারলাইন করা আছে এইগুলো এই আলোকীয় ঘটনাগুলো এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এখন কেন যায় না এগুলো না জানলে তো বুঝতে পারবে না। আলোর ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, আলোক তড়িৎ নিঃসরণ ক্রিয়া এগুলো বিশাল টপিক। এগুলো আমাদের এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় আছে, আলোর ব্যতিচারও আছে, অপবর্তন আছে, সমবর্তন আছে। তো সেগুলো পড়তে গেলে তোমরা বুঝতে পারবে যে এগুলো অবশ্যই তোমার এগুলো তরঙ্গ নেচার দ্বারা ব্যাখ্যা করা যায়। তো এই কণিকা তত্ত্বে তো আলো যে তরঙ্গ নেচার প্রদর্শন করে সেটা তো বলা হয় নাই, যার জন্য তোমার এই কণিকা তত্ত্ব দ্বারা এইগুলো ব্যাখ্যা করা যায় না। তোমরা নিজেদের রোল নাম্বারটা চ্যাট বক্সে লিখে দাও, ঠিক আছে? আর তাহলে এই যে এটা হচ্ছে 1 নম্বর তত্ত্ব, আলোর কণিকা তত্ত্ব। 2 নম্বর যে তত্ত্বটা সেটা ভেরি ইম্পর্টেন্ট ওটার তুলনায়, সেটা হচ্ছে তোমার আলোর তরঙ্গ তত্ত্ব। এই তরঙ্গ তত্ত্বটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী হাইগেন। এই যে এখানে লেখা আছে হাইগেন আবিষ্কার করেছেন বিজ্ঞানী হাইগেন।
তো এই তত্ত্ব অনুসারে কি বলা হচ্ছে, দেখো আলো তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে যায় বা সঞ্চালিত হয়। আলো তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তো এখন এই যে এক স্থান থেকে আরেকটা স্থানে যে সঞ্চালিত হয়, সেখানে নিশ্চয়ই মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হবে। তো সেখানে একটা মাধ্যমের এখানে নামকরণ করা হয়েছে, ইথার নামক এক প্রকার মাধ্যমের মধ্য দিয়ে এই আলোটা সঞ্চালিত হয়। তার মানে আলো তরঙ্গ আকারে কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে ইথার নামক এক প্রকার মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। তার মানে হাইগেন ওনার এই স্টেটমেন্টে দুইটা কথা গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। একটা হচ্ছে যে তোমার আলোর যে নেচার, সেটা হচ্ছে তরঙ্গ নেচার, এবং এই তরঙ্গটা এক স্থান থেকে অন্য স্থানে যে সঞ্চালিত হচ্ছে সেটা কি জাতীয় মাধ্যমের মধ্য দিয়ে, ইথার নামক এক প্রকার মাধ্যমের মধ্য দিয়ে। তো পরবর্তীতে আবার বিজ্ঞানী মাইকেলসন এবং মোরলে তারা একটা পরীক্ষা করেছেন। তো সেই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাস্তবে আসলে ইথারের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। তার মানে আলো যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে কি হতে পারে, তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে তোমার সঞ্চালিত হতে পারে। ঠিক আছে, এখানে ইথারের কোনো অস্তিত্ব নাই। তার মানে এই তত্ত্বের মূল কনসেপ্টটা কি, তাহলে এই তত্ত্বে কি আবিষ্কার হলো? যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে যে তোমার আলোর ওয়েভ নেচার, যেটা তরঙ্গ যে ধর্ম, সেই ধর্মটা এই তত্ত্বে আবিষ্কার হয়েছে। তাহলে ওয়েভ নেচার হবার কারণে তাহলে আমরা ওই যে তোমার ব্যতিচার ওর অপবর্তন যে ব্যাখ্যা করা যায় 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 ওয়েভ নেচার দ্বারা, সেটা তাহলে আমরা এখানে ইয়ে করতে পারি। আর সাথে সাথে আমরা আলোর প্রতিফলনটা ব্যাখ্যা করতে পারবো, প্রতিসরণটা ব্যাখ্যা করতে পারবো, কেননা তরঙ্গ নেচার দ্বারা এইগুলো ব্যাখ্যা করা যায়, এটা হাইগেনের নীতিতে আছে। এরপরে হচ্ছে আলোর ব্যতিচার ব্যাখ্যা করতে পারবো আর অপবর্তনটা ব্যাখ্যা করতে পারবো। তো তোমরা এইগুলো একটু দেখবা আর কি কি ব্যাখ্যা করা যায় না, সেইগুলো নিচের দিকে লেখা আছে। তোমার এই সরলরৈখিক গতির ক্ষেত্রে অবশ্যই তোমার এখানে ওই যে সরল লেখা বরাবর পার্টিকেল নেচারটা থাকতে হবে। তো এই তত্ত্বে পার্টিকেল নেচারের কথা বলা হয়নি। আবার সমাবর্তনের ক্ষেত্রে আলো বিভিন্ন তলে সমাবর্তিত আলো হলে সেটাকে আমরা একটা তলে এটাকে নিয়ে আসতে পারি, কিন্তু তরঙ্গ তত্ত্বে আসলে দেখা যায় যে তোমার সেটা বিভিন্ন দিকে ডিরেক্টেড হয়ে যায়, মানে সঞ্চালিত হয়, যার জন্য এই তত্ত্ব দ্বারা এটা ব্যাখ্যা করা যায় না। আর আলোক তড়িৎ নিঃসরণ ক্রিয়া, যেটা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয় এটা, তো এই তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে গেলে আমার দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে তোমার তরঙ্গ নেচার আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। তো এই তত্ত্বে যেহেতু শুধু তরঙ্গ নেচারটা বলা হচ্ছে, পার্টিকেল নেচারটা বলা হয়নি, কণা তত্ত্বের কথা বলা হয়নি, সুতরাং এই তত্ত্ব দ্বারা এই তিনটা ঘটনা ব্যাখ্যা করা যায় না। তো তোমরা যেটা দেখবা যে তোমার এই তত্ত্বটা ভালো করে দেখবে, তত্ত্বের মূল কনসেপ্টটা কি কি বলা হচ্ছে, আর তোমার কি এই তত্ত্ব দ্বারা কি কি ব্যাখ্যা করা যায় আর কি কি ব্যাখ্যা করা যায় না, সেটা একটু ভালো করে দেখবা। এইগুলো এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে, সিকিউ প্রশ্ন এখান থেকে হবে না। আচ্ছা, 3 নাম্বার যে তত্ত্ব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। তো এই তত্ত্ব অনুসারে দেখো কি বলা হচ্ছে, আলো এক প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। দেখো এখানে কিন্তু তরঙ্গ নেচারটা বলা হয়েছে, কিন্তু তার সাথে অতিরিক্ত আর একটা কথা যুক্ত করা হয়েছে, কি সেটা তড়িৎ চৌম্বকীয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হচ্ছে। হাইগেনের নীতিতে বলা হচ্ছে আলো ইথার নামক এক প্রকার মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। আর এই জায়গায় তরঙ্গ নেচার বলা হচ্ছে, বাট সেখানে আলোটাকে আরেকটা তরঙ্গ নামে নামকরণ করা হচ্ছে, সেটা কি আলোক তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নামকরণ করা হচ্ছে। তো এইটা কেন নামকরণ করা হচ্ছে, তার কারণটা হলো যে কোনো একটা চার্জ পার্টিকেল, ধরো এখানে ধরো একটা আধান আছে, চার্জিত একটা আধান, সেটাকে আমরা নামকরণ করলাম কিউ। তো এই আধানটা যদি তোমার অ্যাক্সেলারেট হয়, যে কোনো একটা ত্বরণে যদি অ্যাক্সেলারেট হয়, ত্বরণশীল হয়, তাহলে এই আধান চলমান হবার কারণে তোমার এখানে দুইটা ক্ষেত্র জড়িত হয়, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটাকে বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার নেটের কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, আমার কথা শোনা যায়? জি স্যার। হ্যাঁ, ওই নেটের কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এখানে তোমরা আনমিউট করে রাখো যদি শব্দ না থাকে। তাহলে তোমার ওই হাইগেনের নীতির সাথে এই নীতিটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে তোমার আলো এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হচ্ছে। তো সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ কেন বলা হচ্ছে, যে একটা চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেট হয় তখন এখানে দুইটা ক্ষেত্র তৈরি হয়, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র। তোমরা নিশ্চয়ই জানো যে একটা আধান আধান কি তৈরি করে বলো তো? একটা আধান তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তো এই আধানটা যখন আবার গতিশীল হয় তখন এই আধানটা এই গতিশীল হবার কারণে কি তৈরি হয়, প্রবাহ তৈরি হয়। তো এই প্রবাহ আবার কি তৈরি করে, তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই প্রবাহটা কি তৈরি করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটা ওয়েরস্টেড এটা আবিষ্কার করেছেন।
তো তাহলে তোমার একটা স্থির আধান তড়িৎ ক্ষেত্র তৈরি করে, বাট একটা গতিশীল আধান কি তৈরি করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তো এই চৌম্বক ক্ষেত্র চুম্বক দ্বারা ক্ষেত্র। আবার এই চৌম্বক ক্ষেত্র দ্বারা আবার কি তৈরি করা যায়, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহ তৈরি করা যায়, যেটা তোমার আবিষ্কার করেছেন বিজ্ঞানী তোমার মাইকেল ফ্যারাডে। তো তার মানে এই একটা আধান যখন অ্যাক্সেলারেট হবে, ত্বরণশীল হবে, তখন সেখানে এক কথায় আমরা বলতে পারি দুইটা ক্ষেত্র তৈরি হয়, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র। সেটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তো সেই পরিবর্তনশীল এবং চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র আমরা দেখো নিচে একটা চিত্র দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। আমি একটু নিচের দিকে যাচ্ছি। এই যে দেখো এখানে এই চিত্রটা দ্বারা সেটা ডিনোট করা হচ্ছে, এটা মূলবিন্দু 0। এই জায়গা থেকে ধরো তোমার একটা পার্টিকেল অ্যাক্সেলারেট হয়েছে, হওয়ার কারণে এখানে যে মানে এই পার্টিকেলের যে স্পন্দনটা সেটা হচ্ছে পর্যাবৃত্ত স্পন্দন। তার মানে এখানে সাইনোসয়েডাল ওয়েভ তৈরি হবে। তো এই যে উপরে যে তরঙ্গটা, এই তরঙ্গ দ্বারা বোঝানো হচ্ছে তড়িৎ ক্ষেত্র মানে ই ফিল্ড, আর বি ফিল্ড দ্বারা বোঝানো হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো এখন দেখো তোমার তড়িৎ ক্ষেত্রটা খেয়াল করো, আর ডান দিকে দেখো এই তরঙ্গ সঞ্চালনের দিক দেখানো হচ্ছে। তাহলে তরঙ্গটা কোন দিকে সঞ্চালিত হচ্ছে বলো তো? তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে, দেখো চিত্র থেকে বলা যায়, এখানে ডাইমেনশন উল্লেখ করা হয়েছে, এটা ওয়াই, y এটা অক্ষ হচ্ছে বরাবর। এক্স, আর এটা হচ্ছে জেড। তাহলে তরঙ্গটা কোন দিকে সঞ্চালিত হচ্ছে? আনমিউট করো, কথা বলো, তরঙ্গ কোন দিকে সঞ্চালিত হচ্ছে? স্যার y অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, তোমরা রেসপন্স করছো না, রেসপন্স না করলে তো কিছু বলাও যায় না। আমি তাহলে আমার স্যার মতো করে কথা পড়িয়ে যাই। আসতেছে না আপনার। আমার কথা কি শোনা যাচ্ছে না? না স্যার, কেটে কেটে আসছে। আচ্ছা, তাহলে তোমার ওখানে নেটের প্রবলেম হতে পারে, আমার এখানে নেট ঠিক আছে। তো তরঙ্গটা ওয়াই অক্ষের দিকে সঞ্চালিত হচ্ছে, আর ই ফিল্ড যেটা, ই ফিল্ড এটা জেড অক্ষ বরাবর তোমার ইয়াটা স্পন্দনটা দেখানো হচ্ছে। আর তোমার বি ফিল্ড যেটা, সেটা এক্স অক্ষ বরাবর তোমার কি হচ্ছে, স্পন্দন হচ্ছে। তার মানে আমার এখানে ই ফিল্ড এবং বি ফিল্ড উভয়ের সাথেই তোমার এই তরঙ্গটা কিভাবে সঞ্চালিত হচ্ছে, লম্বভাবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে সঞ্চালিত হচ্ছে। তো এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে যে তরঙ্গটা তৈরি হয়, সেই তরঙ্গটার নামই হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ ক্ষেত্রে মানে কোন একটা পার্টিকেল যখন, চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেট হবে, ত্বরণশীল হবে, তখন এখানে যে তরঙ্গটা উৎপন্ন হয়, এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের কারণে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তো এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে যে তরঙ্গটা তৈরি হয়, সেই তরঙ্গটার নামই হচ্ছে তোমার তাড়িৎ-চৌম্বক তরঙ্গ। তো এখানে এটা থিওরিটিক্যালি ম্যাক্সওয়েল উনি হিসাব করে দেখেছেন যে তোমার এখানে যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে, তো সেই তড়িৎ ক্ষেত্রের মানটা অর্থাৎ ই সমানুপাতিক, এটা বি এর সমানুপাতিক। অর্থাৎ তোমার বি যে হারে চৌম্বক ক্ষেত্রের মান যে হারে বেড়ে যায়, তড়িৎ ক্ষেত্রের মানও সে হারে বেড়ে যায়, বা তড়িৎ ক্ষেত্র যে হারে বাড়বে, চৌম্বক ক্ষেত্র সে হারে বাড়বে। তো সেই জায়গা থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি, দেখো ই ইজ ইকুয়াল টু সি ইন্টু বি, বা পরের লাইন আমরা লিখতে পারি তোমার সি দ্যাট ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বি। এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে আমরা ইউজ করতে পারি। এছাড়াও উনি আরেকটা সমীকরণ ইউজ করলেন, সেটা হচ্ছে যে যেহেতু তড়িৎ ক্ষেত্রের সাথে একটা সম্পর্কিত তড়িৎ ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট একটি ধ্রুব রাশি হচ্ছে তোমার এপসাইলন নট, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, আর বি এর সাথে সম্পর্কযুক্ত একটি ধ্রুবক হচ্ছে তোমার মিউ নট, শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা বলা হয়। তো উনি এই আলোর বেগ বের করার এই সিটাকে বলা হচ্ছে আলোর বেগ। তো কেন আলোর বেগ বলা হচ্ছে, কারণটা হলো উনি শূন্য মাধ্যমে কোন একটা চার্জ পার্টিকেলকে যখন অ্যাক্সেলারেট করলেন, তো অ্যাক্সেলারেট করার পরে তোমার এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে যে মান পাওয়া যায় শূন্য মাধ্যমে, তখন আমরা ওই সমীকরণটাকে এইভাবে লিখবো, তোমার উপরে হচ্ছে ই নট আর নিচে আমরা এটাকে লিখবো বি নট। এই নট দ্বারা কি বোঝানো হচ্ছে, শূন্য মাধ্যম। তো শূন্য মাধ্যমে যখন একটা চার্জিত পার্টিকেলকে অ্যাক্সেলারেট করা হয়, তখন সেখানে যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে তৈরি হয়, সেই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের এই ই নট আর বি নটটাকে বলা হয় শীর্ষমান। তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান হচ্ছে ই নট, আর বি নটটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান। ঠিক আছে, তো এই শীর্ষ মান ক্যালকুলেশন করলে এখানে যে মানটা তৈরি হয় সেটা 2.99 ইন্টু 10⁸ এইরকম একটা মান তৈরি হয় মিটার পার সেকেন্ড। তো এটা অ্যাপ্রক্সিমেটলি কার সমান বলো তো? এটাকে আমরা লিখতে পারি না 3 ইন্টু কত, 10⁸ মিটার পার আলোর সেকেন্ড, বেগের সমান। মিটার পার সেকেন্ড। আবার উনি আরেকটা সমীকরণ এখানে বের করলেন, সেটা হচ্ছে তোমার সি দ্যাট ইজ ইকুয়াল টু, এই যে এপসাইলন নট আর মিউ নট এটাকে সম্পর্কিত করে 1 ডিভাইডেড রুট ওভার মিউ ইন্টু এপসাইলন নট, মিউ ইন্টু এপসাইলন। এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে।
বাট শূন্য মাধ্যম হলে আমরা এই সমীকরণটাকে কি দিয়ে লিখেছি, সি ইকুয়াল টু ই নট ভাগ বি নট। তাহলে আমরা এই শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা তাহলে কি লিখবো বলো তো, সি দ্যাট ইজ ইকুয়াল টু 1 ওয়ান by root over ডিভাইডেড রুট mu ওভার naught এপসাইলন নট ইনটু কি লিখবো, মিউ নট। mu এই naught এপসাইলন নট আর মিউ নটের কিন্তু কনস্ট্যান্ট মান আছে। তো এই মানটা যদি এখানে বসানো হয় তাহলে এটা ক্যালকুলেশন করে দেখা যায় 2.99 ইন্টু 10⁸। তো এটা অ্যাপ্রক্সিমেটলি কার সমান, এটা হচ্ছে তোমার 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ডের সমান। তার মানে এবং এক্সপেরিমেন্ট করে দেখা গেল, এক্সপেরিমেন্টালি আমরা যে আলোর বেগ মেজার করি সেটা কিন্তু কত, এক্সপেরিমেন্টালি আলোর বেগ কত, সেটা হচ্ছে 3 ইন্টু কত 10⁸। তো এই 10 to যেহেতু the তোমার power আলোর বেগের 8 মানটা meter per second. এক্সপেরিমেন্টালি যে আলোর বেগ সেই বেগের মানের সাথে যেহেতু বিজ্ঞানী ক্লার্ক ম্যাক্সওয়েল উনি যে আলোটাকে বললেন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং সে তার আলোকে উনি যে সমীকরণগুলো বের করলাম সেই সমীকরণগুলো ব্যবহার করেও কিন্তু আলোর বেগ এই এক্সপেরিমেন্টাল আলোর বেগের মানের সমান পাওয়া যাচ্ছে। ফলে উনি যে বললেন যে আলো এক প্রকার তড়িৎচুম্বক তরঙ্গ, তাহলে এই তত্ত্বটা এই এক্সপেরিমেন্ট থেকে তোমার কি হয়ে যাবে, কি হয়ে গেল, তার যে অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা এটা অনেক বেড়ে গেল। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব যে আলো এক প্রকার তড়িৎচুম্বক তরঙ্গ। যেহেতু তোমার ওনার যে থিওরিটিক্যাল যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা যেহেতু এক্সপেরিমেন্টালের সাথে মিলে যায়, ফলে তোমার এই মডেলের এই তত্ত্বের যে গ্রহণযোগ্যতা সেটা কি হলো, অনেক বৃদ্ধি পেল। এই যে তত্ত্ব, এই তত্ত্বই হচ্ছে তোমার আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব। তো কোনো একটা পার্টিকেল যখন অ্যাক্সেলারেট হয় তখন সেখানে কিন্তু শুধু একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণই নিঃসরণ হয় না, সেখানে কিন্তু নানা রকমের তরঙ্গের বিকিরণ নিঃসরণ হয়। তো যেটাকে বলা হয় তোমার তড়িৎচুম্বকীয় বর্ণালী বলা হয়। তো এই যে বিভিন্ন যে বর্ণালীগুলো, যেমন এখানে নিচের দিকে আছে দেখো, আর এই তড়িৎচুম্বকীয় বিকিরণের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে, এগুলো তোমরা দেখবা। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেইগুলো এর মধ্যে লেখা আছে। তো এই তড়িৎচুম্বকীয় যে বিকিরণের যে বর্ণালী, সেটা কার উপরে ভিত্তি করে নামকরণ করা হয়েছে বলতো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে নামকরণ করা হয়েছে। তো যেমন প্রথমে যে বিকিরণটা নিঃসরণ হয় সেটা হচ্ছে তোমার এই যে বেতার তরঙ্গ বলা হয়, এরপরে হচ্ছে মাইক্রোওয়েভ, এরপরে এগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ গুলো, এই যে ডান দিকে লেখা আছে, এটা বই থেকে ছবি নিয়েছে, এগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করবা। এগুলো এমসিকিউ পরীক্ষাতে আসে, ঠিক আছে, এগুলো এমসিকিউ পরীক্ষাতে আসে। তো এই যে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে তোমার অবলোহিত রশ্মি, ইনফ্রারেড যেটা বলা হয়, এই যে অবলোহিত রশ্মি, এরপরে হচ্ছে আমরা যেটা দেখি দৃশ্যমান, দৃশ্যমানের রেঞ্জ হচ্ছে যে 380 থেকে 780 380 ন্যানোমিটার। nanometer থেকে হ্যাঁ তো 480 nanometer. হ্যাঁ, তো এই যে এটার যে তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ, এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে যে অবলোহিত রশ্মি প্রথম দিকে ওই যে তোমার বেতার তরঙ্গ, তারপরে মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান, এরপরে হচ্ছে যে অতি বেগুনি রশ্মি, এরপরে এক্স রশ্মি, এরপরে কি আছে গামা রশ্মি। তো এগুলোর প্রত্যেকটা যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্য বলতে বোঝানো হচ্ছে এদের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ কত থেকে কত বা কম্পাঙ্ক কত থেকে কত, এইগুলো কোন কাজে ব্যবহার করা হয়, কোন উৎসে এগুলো তৈরি হয়, সেই বিষয়গুলো তোমরা একটু এগুলো দেখবা। এগুলো জাস্ট এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এইগুলো থেকে সিকিউ কোনো প্রশ্ন হবে না। তো এগুলো তোমরা একটু দেখবা, হ্যাঁ, যে তোমার এটা তোমার এখানে যে তড়িৎচুম্বকীয় যে বিকিরণ নিঃসরণ হয়, বর্ণালী নিঃসরণ হয়, স্পেকট্রাম বলা হয়, এই স্পেকট্রামের যে বিভিন্ন নামকরণগুলো করা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে, তো কার তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কত হলে কোন রশ্মি, সেইগুলো একটু তোমরা একটু ভালো করে দেখবা। এগুলো এমসিকিউ পরীক্ষাতে প্রশ্ন আসে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। এটা বোর্ড পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, তোমার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলা আছে এটা কোন তরঙ্গ, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু দেখবা। তো আমরা এতক্ষণ যে তত্ত্বটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার ক্লার্ক ম্যাক্সওয়েলের আলোর তাড়িৎচুম্বক তত্ত্ব। এরপরে 4 নাম্বার আর একটা তত্ত্ব আছে, এই তত্ত্বটাকে বলা হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্ব। এই তত্ত্বটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই তত্ত্ব অনুসারে তোমার কোনো উজ্জ্বল বস্তু যে শক্তির শোষণ বা বিকিরণ হয় সেটা কতগুলো তোমার ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে শোষিত বা বিকিরিত হয়। কিন্তু এই মানে শক্তিটা বা বিকিরণটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হয় তখন তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তো কি বললাম, যে কোনো বস্তু যখন শক্তি শোষণ করে বা বিকিরণ করে তখন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে শোষণ করে অথবা বিকিরণ করে। কিন্তু তোমার এই বিকিরণটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হবে, স্থানান্তরিত হবে, তখন এটা তরঙ্গ আকারে স্থানান্তরিত হয়। অবশ্য পরবর্তীতে তোমার এই তত্ত্বটাকে আরো সম্প্রসারণ করেছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। উনি আবার বলেছেন যে না, শুধু শোষণ বা বিকিরণের সময়ই এটা তোমার ওই
ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে শোষিত হয় না বা বিকৃত হয় না, বরং এটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয় তখনও সেটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে স্থানান্তরিত হয়। এবং উনি এটাকে সম্প্রসারিত করে গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে এই যে আলোক তড়িৎ ক্রিয়া। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনভেনশন ইন ফিজিক্স ইন দ্য ওয়ার্ল্ড। আলোক তড়িৎ ক্রিয়া, তোমরা ওই যে সোলার প্যানেলের নাম শুনেছো না, সোলার সিস্টেম, মানে সূর্যের আলো থেকে জি যে স্যার। বিদ্যুৎ তৈরি করা যায়, সেটার আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তো উনি এই কোয়ান্টাম তত্ত্বটাকে সম্প্রসারণ করে কিন্তু এই আলোক তড়িৎ ক্রিয়াটা আবিষ্কার করেছেন। এটার জন্য কিন্তু উনি নোবেল পুরস্কার পেয়েছেন। উনি কিন্তু নোবেল পুরস্কার, ওই যে আরেকটা গুরুত্বপূর্ণ ওনার বিখ্যাত আবিষ্কার আছে, সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, রিলেটিভিটি যেটা বলা হয়, তো সেটার জন্য পাননি, উনি কিন্তু পেয়েছেন এই তত্ত্বটার জন্য, এই আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য। আমাদের বাসা বাড়ির উপরে যে সোলার প্যানেল গুলো দেখে না, সৌর প্যানেল, সোলার প্যানেল, ওই সোলার প্যানেল থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয়। তো এই যে বিদ্যুৎটা তৈরি করে আলো থেকে, সূর্যের আলো থেকে, এই এই যে অনবদ্য যে আবিষ্কার, দ্যাটস এ গ্রেট ইনভেনশন ইন দ্য ওয়ার্ল্ড। তো এই অনবদ্য আবিষ্কারের জন্য কিন্তু তোমার এই আলবার্ট আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো সেটা উনি এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটাকে সম্প্রসারণ করতে গিয়ে এই ফটোতড়িৎ ক্রিয়াটা আবিষ্কার করেছেন। তাহলে এই এই যে তোমার এই তত্ত্বে দেখো আলোর দুইটা নেচার কিন্তু প্রদর্শিত হচ্ছে, তাই না? কি কি নেচার প্রদর্শিত হচ্ছে বলো তো? একটা হচ্ছে তোমার আলোর তরঙ্গ তত্ত্ব, যে ওই যে তোমার ম্যাক্স প্লাঙ্ক কি বললো, যে শোষণ বা বিকিরণের সময় কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে শোষিত বা বিকিরিত হয়, কিন্তু যখন এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয় তখন সেটা কিভাবে যাচ্ছে? তরঙ্গ আকারে যাচ্ছে। কিন্তু আলবার্ট আইনস্টাইন এটাকে সম্প্রসারণ করে কি বললো, অনেক কথা আছে, শর্টকাট ওয়েতে আমি বলছি। তো আলবার্ট আইনস্টাইন কি বললো, যে শুধু শোষণ বা বিকিরণের সময় শুধু প্যাকেট আকারে শোষিত হয় না বা বিকিরিত হয় না, বরং এটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হয় তখন এটা কিভাবে সঞ্চালিত হয়? প্যাকেট আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে সঞ্চালিত হয়। এই এক একটা প্যাকেটের নামকরণ করা হয়েছে তোমার, প্রথমে নামকরণ করা হয়েছিল কোয়ান্টা, এই যে অসংখ্য বিকিরণ কোয়ান্টার সমষ্টি। এই পরবর্তীতে এই কোয়ান্টাকে আবার নামকরণ করা হয়েছে তোমার ফোটন। তো যে কোনো একটা ফোটনের শক্তি কি আমরা জানি, এই যে ই ইকুয়াল টু কি জানি আমরা, এইচ নিউ, এইচ তাই না? নিউ। ই ইকুয়াল টু এইচ নিউ। তো আবার এই নিউটার পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি বলো তো? নিউ মানে কম্পাঙ্ক, তো সি ডিভাইডেড কি লেখা যায়, ল্যামডা। তার মানে আমরা আমরা ওই সমীকরণটাকে কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু এইচ ইন্টু সি ডিভাইডেড ল্যামডা। সুতরাং কোনো বিকিরণের যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে তার আমার ইয়েটা বের করতে পারি, তার শক্তিটা, এনার্জি কত সেটা বের করতে পারি। ওই আবার যদি সরাসরি কম্পাঙ্ক দেওয়া থাকে, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি, আহ শক্তি বের করতে পারি, ফোটনের শক্তি বের করতে পারি। তো এই এই তত্ত্ব থেকে আমরা দুইটা নেচারই আলোর পাচ্ছি, একটা হচ্ছে তরঙ্গ নেচার আর একটা হচ্ছে তোমার ওয়েভ নেচার। তো এই তত্ত্ব দ্বারা কি কি ব্যাখ্যা করা যায়, আবার ওই যে ক্লার্ক ম্যাক্সওয়েলের তত্ত্ব দ্বারা কি কি ব্যাখ্যা করা যায় আর কি কি যায় না, সেই বিষয়গুলো একটু সুন্দর করে দেখবে। এগুলো থেকে পরীক্ষা প্রশ্নগুলো ওই এমসিকিউ প্রশ্ন হয়। তো চারটা তত্ত্ব ভালো করে দেখবা, আর চারটা তত্ত্বের কোনটা দিয়ে কোনগুলো ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় আর কোনগুলো যায় না সেইগুলো একটু ভালো করে দেখবা। আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে শিখলাম, যে এই যে তোমার আলো যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই যে আমি কিছুক্ষণ আগে যে ইয়ে করেছিলাম, যে তোমার শূন্য স্থানের ক্ষেত্রে এই সমীকরণটাকে লেখা যায় সি ইকুয়াল টু ই নট ভাগ বি নট, আর এই সমীকরণ ব্যবহার করলে মিউ নট এপসাইলন নট। আর অন্য যে কোনো মাধ্যম হলে নটটা থাকবে না, মাধ্যম চেঞ্জ হলে কিন্তু আলোর বেগও কি হয়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আর একটা নট লেখা যাবে না, সেই ক্ষেত্রে সমীকরণটাকে লিখতে হবে সি ইকুয়াল টু ই ডিভাইডেড বি, এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। আর একটা হচ্ছে তোমার সি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড রুট ওভার এপসাইলন ইনটু কি, মিউ। এপসাইলন আর মিউ। শূন্য মাধ্যম হলে নট কথাগুলো যুক্ত করতে হবে। তার মানে মাধ্যম চেঞ্জ হলে এই ই ফিল্ড বি ফিল্ডের যে মান, এই মানও চেঞ্জ হয়ে যাবে। আবার এই যে এপসাইলন নট মিউ নট, এইগুলোর মানও তোমার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ফলে আলোর বেগও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। মাধ্যম চেঞ্জ হলে কিন্তু আলোর বেগ কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো মোটামুটি এই চারটা তত্ত্ব ভালো করে দেখবা। এই তত্ত্বের মধ্যে আর একটি জিনিস এখানে আছে, আর একটি রাশি আছে, যে রাশি থেকেও পরীক্ষা প্রশ্ন হয়। আমি একটু নিচের দিকে যাচ্ছি, এটা মনে হয় নিচের দিকে আছে, এই যে পয়েন্টিং ভেক্টর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলতো যে কোনো তরঙ্গই কি বহন করে নিয়ে যায়, বলতো যে কোনো তরঙ্গ কি বহন করে এক স্থান থেকে আরেকটা স্থানে? শক্তি। শক্তি বা তথ্য বহন করে নিয়ে যায়। তো তা এখন এই যে কোনো তড়িৎচুম্বক তরঙ্গের গতিপথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি অতিক্রম করে তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। তো কি বলা হলো, যে ধরো আমরা এখানে একটা ক্ষেত্র বিবেচনা করলাম, ধরো এই যে এটা একটা ক্ষেত্র নিলাম,
তো এই ক্ষেত্রের মধ্যে ধরো তোমার এই যে তড়িৎচুম্বক তরঙ্গ তোমার সঞ্চারিত হচ্ছে, এই যে তরঙ্গগুলো সঞ্চারিত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রটা ধরো টোটাল এই ক্ষেত্রটাকে আমরা নামকরণ করলাম ধরো এ। তাহলে ধরো এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে ধরো তোমার টি সময়ে ধরো ই পরিমাণ এনার্জি প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে কত ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলা হয়েছে বলো তো? একক ক্ষেত্রফলের একক মধ্য দিয়ে। ক্ষেত্রফলের মধ্য এবং দিয়ে। কত? প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। তাহলে আমরা কি লিখতে পারি বলো? তাহলে অতএব একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক একক সময়ে ক্ষেত্রফলের মধ্য কি দিয়ে। পরিমাণ এনার্জি প্রবাহিত হবে? তাহলে আমার ওই ই এর নিচে তাই এইটি এ আর টি কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। এই যে ভাগাকারে রাশিটা, যাবে। এটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এটা নর্মাল ডেফিনেশন। বাট যেহেতু এইটা তড়িৎ ক্ষেত্র, যেহেতু তাড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, তো তাড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে কয়টা ক্ষেত্র জড়িত আছে এখানে? দুইটা ক্ষেত্র জড়িত আছে, একটা তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র। তো এটা, চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, তো বাই ক্যালকুলেশন তোমার এই পয়েন্টিং ভেক্টরকে এস দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ, এস দিয়ে। তো এটার একটা সমীকরণ, এটা একটা সমীকরণ পাওয়া যায়। আর তোমার এখানে আরেকটা সমীকরণ তৈরি হয়, সেটা হচ্ছে তোমার এই যে বি ভেক্টর ডিভাইডেড মিউ নট, এটাকে আবার এইচ ভেক্টরও লেখা হয়। এইচ ভেক্টর বলতে বোঝানো হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলা হয়। যেমন ই কে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর এইচ ভেক্টরটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলা হয়। তো এই দুটা সমীকরণ পয়েন্টিং ভেক্টরের ক্ষেত্রে একটু মনে রাখবা, এটা দিয়েও পয়েন্টিং ভেক্টর ডিনোট করা হয়, আবার এটা দিয়েও পয়েন্টিং ভেক্টরটা ডিনোট করা হয়। এখন বলো তো এখান থেকে এবারে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল যে তোমার পয়েন্টিং ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বলা আছে যে এর একক ওয়াট পার মিটার স্কয়ার। এই যে এখানে একটা একক লেখা আছে দেখো, ওয়াট পার মিটার স্কয়ার। এবারে বোর্ড পরীক্ষা এসেছিল এই প্রশ্নটা। তো এখন বলো তো, এই যে আমরা যদি এখান থেকে এককটা বের করতে চাই, আমি দেখো লিখেছি ই ডিভাইডেড এটি। তো বলো তো ই ভাগ এটি, ই মানে কি বলো? ই মানে শক্তি, তো শক্তির একক কি বলো? জুল। নিচে জুল। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? বর্গ মিটার। আর নিচে মিটার সময়, সময় স্কয়ার কি? সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি সেকেন্ড। লিখতে পারি বলো তো? জুল পার জুল সেকেন্ড পার পার সেকেন্ড পার পার মিটার মিটার স্কয়ার। ইনভার্স। তা এখন 1 জুল পার সেকেন্ডকে আবার আমরা কি লিখি? ওয়াট, তাই ওয়াট। না? ওয়াট পার মিটার স্কয়ার। এই যে দেখছো কিভাবে ওয়াট পার মিটার স্কয়ার এককটা আসে। তো এবারে জি বোর্ড স্যার। পরীক্ষা যেটা এসেছিল যে পয়েন্টিং ভেক্টরের ক্ষেত্রে 1 নাম্বার দিয়ে বলা ছিল এর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার, 2 নাম্বারে বলা ছিল জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। তো জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার মানে তো ওয়াট পার মিটার স্কয়ার, এটা বলা ছিল। আর আরেকটা কিছু বলা ছিল। তাহলে কোনটা সঠিক হবে বলো তো? এই যে প্রথম যে দুটো এক বলা আর হলো এই দুই। দুটা সঠিক। তো এগুলো একটু মানে ভালো করে দেখবা, হ্যাঁ, সংখ্যাটা একটু দেখো, এটা 1 মার্কের জন্য আসে। যে কোনো তড়িৎচুম্বক তরঙ্গের গতিপথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ এনার্জি প্রবাহিত হয় বা অতিক্রম করে তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। সংখ্যাটা দেখবা। আর ম্যাথমেটিক্যাল যে দুটো ইকুয়েশন, একটা হচ্ছে এস ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 1 ভাগ মিউ নট ইন্টু ই ক্রস বি, আর এস ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এখানে এইচ ভেক্টরটা এসছে হচ্ছে তোমার ওই জায়গা থেকে, এইচ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু বি ভেক্টর, বি ভেক্টর ডিভাইডেড মিউ নট। এই বি ভেক্টর ভাগ মিউ নট এটাকে বলা হয় এইচ ভেক্টর, যেটাকে তোমার বলা হয় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলা হয়। তো এইটা একটু তোমরা একটু মুখস্থ রাখবা। তো স্যার সুতরাং এর ডেফিনেশন কি হবে? কিসের ডেফিনেশন? এই ডেফিনেশন এইচ তো ভেক্টর দেওয়াই যেটা হলো। চুম্বক ক্ষেত্রে প্রাবল্য। হ্যাঁ, এগুলো 4 নাম্বার চ্যাপ্টারে আছে। হ্যাঁ, এগুলো ডেফিনেশন, এগুলো আপাতত তোমাদের প্রয়োজন নাই, তোমাদের সিলেবাসে নাই। 4 নাম্বার চ্যাপ্টারে আলোচ্য বিষয় এগুলো। ওই যে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তো সেই চ্যাপ্টারে যেহেতু আমরা পড়াই নাই, ওই চ্যাপ্টারের এইগুলো আলোচ্য বিষয়। এই যে তড়িৎ ক্ষেত্র প্রবাহ যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এই কনসেপ্ট গুলো তোমাদের 4 নাম্বার চ্যাপ্টারে ছিল। আবার পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র যে প্রবাহ তৈরি করতে পারে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছেন, সেটা 5 নাম্বার চ্যাপ্টারে আছে। তড়িৎ চৌম্বকীয় আবেশ একটা চ্যাপ্টার আছে। তো সেই চ্যাপ্টার গুলো তো তোমাদের সিলেবাসে নাই, তো যার জন্য এগুলো আপাতত জানার প্রয়োজন নাই। তোমাদের সিলেবাসে এখন যেগুলো আছে সেইগুলো নিয়ে লেখাপড়া করো, ঠিক আছে? আর আমি জি চ্যাপ্টার স্যার। রেফারেন্স দিয়ে দিলাম, আগ্রহ থাকলে ওখান থেকে তোমরা দেখে নিও। এই মোটামুটি তোমার 4টা যে তত্ত্ব ছিল, আরো তরঙ্গ তত্ত্ব, কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তারপরে হচ্ছে তোমার তাড়িৎচুম্বক তত্ত্ব, আর একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তো এই তত্ত্বগুলোর আলোকে 4টা তত্ত্ব ভালো করে দেখবা। 4টা তত্ত্বের কোনগুলো দ্বারা কোন আলোকীয় ঘটনা ব্যাখ্যা করা যায় যায় না সেটা ভালো করে দেখবা। আর বিকিরণের যে বর্ণালী গুলো, এই যে বিভিন্ন যে বর্ণালী নিঃসরণ হয়, তাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, কম্পাঙ্কের রেঞ্জ, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয়, সেইগুলো একটু ভালো করে দেখবে। আর পয়েন্টিং ভেক্টরের যে কনসেপ্টটা সেটা একটু ভালো করে দেখবে। এই মোটামুটি তোমার 4টা তত্ত্ব শেষ। এবারে চলে এসে গুরুত্বপূর্ণ আর একটা টপিক হচ্ছে তোমার তরঙ্গ মুখ, বলা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, সংখ্যাটা পরীক্ষা আসে।
এই সংজ্ঞাটা আমি এখানে ট্রিপল স্টার দিচ্ছি, এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, যে তরঙ্গায়িত বা আন্দোলিত মাধ্যমের যে রেখা বা তলে প্রতিটি কণার দশা অভিন্ন তাকে বলা হয় তরঙ্গমুখ, অথবা বলা হচ্ছে সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথকে বলা হয় তরঙ্গমুখ। সঞ্চার পথ বলা হচ্ছে এই জন্য যে তোমার এই পথটা মানে সময়ের সাপেক্ষে তোমার স্থান পরিবর্তন করে, যার জন্য এটাকে বলা হচ্ছে সঞ্চার পথ। তো এখন কি বলা হয়েছে যে কোন একটা তলে কি বলা হচ্ছে যে প্রতিটি কণা দশা অভিন্ন। তো দশা বলতে কি বোঝানো হয় বলো তো? দশা বলতে বোঝানো হয় যে ওই মুহূর্তে কোন একটা কণার সরণ, বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি সবগুলোকে একত্রে ওই কণাটার কি বলা হবে? দশা। তাহলে ওই দশা। ওই সমতলে যতগুলো কণা থাকবে সমস্ত কণার দশা কি হতে হবে? অভিন্ন হতে হবে, মানে একই হতে হবে। ঠিক আছে, তার মানে সকল কণার সরণ, বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি সবগুলোই তোমার কি হবে তখন? একই হবে। এই একই একই রকম। দশা সম্পন্ন কণাগুলোর যে গতিপথ বা সঞ্চার পথ সেটার নামই হচ্ছে তোমার তরঙ্গমুখ বলা হয়। ওয়েভ ফ্রন্ট, এর সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করবে, 1 মার্কের জন্য পরীক্ষা আসে। এখন দেখো, এই তরঙ্গমুখটা 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে সমতল তরঙ্গমুখ আর একটা হচ্ছে গলীয় তরঙ্গমুখ। আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো, এই যে আমার চোখের সামনে যে লাইট, এই যে টিউব লাইট জ্বলছে, তো এই টিউব লাইট থেকে কি আলো একদিকেই সঞ্চালিত হচ্ছে না চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলো? চারদিকে ছড়িয়ে যাচ্ছে। চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ধরো পানিতে ঢিল নিক্ষেপ করেছো, তো পানি থেকে যে তরঙ্গ তৈরি হয় ঢেউ, সেটা কি একদিকে যায় নাকি চারিদিকে যায়? তার মানে চারদিকে যায়। চারিদিকে যাচ্ছে। তাহলে এই তরঙ্গগুলোকে কি বলা হয় বলো তো? এটা কি সমতল তরঙ্গ নাকি গলীয় তরঙ্গ বলো? গোলীয় তরঙ্গ। গলীয় তরঙ্গ। যে মানে উৎস থেকে যদি তরঙ্গ চারিদিকে নির্গত হয় তাহলে এই তরঙ্গটাকে বলা হয় গলীয় তরঙ্গ বলা হয়। যেমন আমি কথা বলছি শব্দ, এই শব্দটা কিন্তু চারিদিক থেকে মানুষ শুনতে পাবে, তার মানে এটা গলীয় তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য তার এই উৎসের ক্ষেত্রে মানে কোনো উৎস যদি বিন্দু উৎস হয় তাহলে সেখান থেকে যে তরঙ্গটা নির্গত হয় সেই তরঙ্গগুলোকে বলা হয় গলীয় তরঙ্গ। আর লেজার এর নাম শুনেছো না? যেমন লেজার লাইট সোর্স থেকে যে তরঙ্গটা, সেটা কি চারিদিকে যায় না পার্টিকুলার একটা দিকে যায় বলো? স্যার একটা দিকে যায়। একটা নির্দিষ্ট দিকে যায়। এই তরঙ্গটাকে বলা হয় তোমার সমতল তরঙ্গ বলা হয়। তাহলে সমতল তরঙ্গের ক্ষেত্রে যে তরঙ্গমুখ পাবো আমরা সেটাকে কি বলবো? সমতল তরঙ্গমুখ। আর গলীয় তরঙ্গের ক্ষেত্রে যে তরঙ্গমুখটা পাবো সেটাকে আমরা কি বলবো? গলীয় তরঙ্গমুখ। সেটা গোলীয় দেখো তরঙ্গ। এই চিত্র দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। এই যে ধরো লেজার রে আছে, এই যে লেজার রে, কয়টা রে দেখানো হচ্ছে এখানে বলো তো? 3টা রে। তো এই 3টা রে ধরো বাম থেকে ডান দিকে সঞ্চালিত হচ্ছে। এখন আমরা যে কোনো পয়েন্টে আমরা একটা রেখা টেনে দিয়েছি, একটা সমতল রেখা, যেমন এই যে এবি রেখা বা সিডি রেখা। আর ডান দিকে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে গলীয় তরঙ্গ। যে কোনো উৎস থেকে এই যে মাঝখানে যে বিন্দুটা, এটা হচ্ছে উৎস। এই উৎস হতে তোমার ঢেউ তৈরি হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, বা লাইট সোর্স থেকে আলোক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এখন বলো তো, আমরা বাম দিকের যে চিত্রটা, এই চিত্রে যে তরঙ্গ, সেই তরঙ্গটার নাম কি? সমতল তরঙ্গ। আর ডান দিকের যে চিত্রে, এই চিত্র থেকে যে তরঙ্গটা এই যে মাঝখানে বিন্দু থেকে নির্গত হবে সেটাকে কি তরঙ্গ বলা হবে? গলীয় তরঙ্গ বলা হবে। এই তরঙ্গটাকে বলা হবে কি? গলীয়। ঠিক আছে, এই তরঙ্গটার নাম হচ্ছে গলীয় তরঙ্গ বলা হবে, গলীয় তরঙ্গ। আর বামের চিত্রে যে তরঙ্গ সেটার নাম কি? এই চিত্রের তরঙ্গটার নাম কি? এটা হচ্ছে সমতল, সমতল তরঙ্গ। সমতল তরঙ্গ কাকে বলে? যে সকল তরঙ্গ পার্টিকুলার একটা দিকে সঞ্চালিত হয় সেই তরঙ্গটার নামই হচ্ছে তোমার সমতল তরঙ্গ। যে কোনো একটা নির্দিষ্ট দিকে এরা সঞ্চালিত হবে। আর যদি কোনো উৎস থেকে তরঙ্গ চারিদিকে নির্গত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? গলীয় তরঙ্গ আমরা বলবো। তো এখন বলো, এই সমতল তরঙ্গের ক্ষেত্রে আমরা যে কোনো মুহূর্তে একটা স্পর্শক ড্রয়িং করেছি, যেমন এবি একটা স্পর্শক বা তল, সিডি একটা তল। তো এখন বলো তো, আমার এই এই তলটা এই তরঙ্গের যে বিন্দুগুলোতে ছেদ করেছে, এই যে এই বিন্দু দেখায় 3টা বিন্দু, কিন্তু এই তরঙ্গের কোন বিন্দু বলতো? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। তাহলে বলতো শীর্ষবিন্দুতে সমস্ত কণার দশা কি হবে বলো? সবার মানে সেম বিস্তার হবে। কি সেম হবে? বিস্তার সেম। তো বিস্তার সেম হলে অর্থাৎ সরণ সেম হলে তাদের যে বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব এগুলো সব কি হবে? সেম হবে। সেম হবে। তাহলে এই এবি তলের উপরে, এই এবি যে তলটা ড্রয়িং করা হলো, এই তলের উপরে যতগুলো কণা থাকবে সমস্ত কণার সরণ, বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব সবগুলো তোমার কি হবে? একই হবে। তাহলে এই এবি তলটাকে আমরা কি বলতে পারি? তরঙ্গমুখ বলতে পারি। কেন বলতে পারি? কেননা এই তলের উপরে যতগুলো কণা থাকবে সমস্ত কণার দশা অভিন্ন, একই। তাহলে এই একই দশা সম্পন্ন কণার যে গতিপথ, সেই পথটার নামই হচ্ছে তোমার তরঙ্গমুখ। বুঝতে পেরেছো? একইভাবে আমরা জি ধরো স্যার। তোমার এই যে ডান দিকে ধরো এই সার্কেলটার উপরে আমি একটা ব্লক করে দিচ্ছি, দেখো ব্লক। তো এই ব্লকের উপরে বলো তো, আমি একটু কালারটা আচ্ছা ধরো ডট দিয়ে দিচ্ছি, এই ডটের উপরে যে কণাটা,
এই এই জায়গায় যে কণাটা আছে, আবার এই জায়গায় যে কণাটা আছে, এই যে ডট দ্বারা কণাগুলো বোঝানো হচ্ছে, বলতো এই উৎস হতে এই কণাগুলো কি একই দূরত্বে আছে না? জি স্যার। তাহলে একই দূরত্বে থাকলে এই প্রত্যেকটা কণার সরণ কি হবে বলো? সেম, সেম হবে একই স্যার। হবে। তার সরণ সেম হলে তার বাকি যে রাশিগুলো আছে সেগুলো কি হবে? সেম হবে। তার মানে সেম যেহেতু হবে। সমদূরত্বে অবস্থান করছে, তার মানে এই কণা, এই কণা, এই কণা, এই কণা, এই সমস্ত কণা কি সমদশায় আছে? সমদশায় আছে। এই সমদশা সম্পন্ন কণার যে গতিপথ, এই যে তলটা কল্পনা করলা, এই তলটার নামই হচ্ছে তোমার তরঙ্গ মুখ। তো এটা কি তল বলো তো? এই যে ডান দিকে যে আমি একটা তল তৈরি করেছি, এটা কি তোমার সরলরৈখিক তল নাকি গলীয় তল বলো? গোলীয় তল। গলীয় তল। আর বাম দিকে যে তলটা তৈরি করা হয়েছে, যে এবি বা সিডি, সেটা কি সরল রেখা বরাবর, তার মানে এটা কি সরল সমতল। রৈখিক তল। তার মানে এটাকে বলা হয় তার মানে এই 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 তরঙ্গ মুখটাকে কি বলবো? বামের চিত্রে যে তরঙ্গ মুখটা তৈরি হবে সেটার নাম কি হবে তাহলে? সমতল তরঙ্গ মুখ। সমতল আর ডান তরঙ্গ। দিকে যে চিত্রে যে তরঙ্গ মুখটা তৈরি হবে সেটা হচ্ছে গলীয় তরঙ্গ মুখ। তাহলে অনেকগুলো প্যারালাল রে যদি একই দিকে সঞ্চালিত হয় তাহলে সমতল তরঙ্গ মুখ তৈরি হয়। আর কোনো উৎস থেকে তরঙ্গ যদি চারিদিকে নির্গত হয় তাহলে যে তরঙ্গ মুখটা তৈরি হয় সেটা হচ্ছে গলীয় তরঙ্গ মুখ তৈরি হয়। গোলীয় তরঙ্গ। এই হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে তরঙ্গ মুখের কনসেপ্টটা ভালো করে দেখবা। তরঙ্গ মুখ দুই প্রকার, সমতল তরঙ্গ মুখ, গলীয় তরঙ্গ মুখ। এই বিষয়গুলো একটু ভালো করে দেখবা। এবং এই তরঙ্গগুলো কিন্তু জানি যে বাম দিকের যে তরঙ্গ মুখের উপরে যে বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলোর আন্দোলনের ফলে কিন্তু গৌণ তরঙ্গ তৈরি হবে। ঠিক আছে, এই গণ তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে কিন্তু বাম থেকে ডান দিকে সঞ্চালিত হবে। এবং একটা নির্দিষ্ট সময় পর পর এই এবি সমতল তরঙ্গমুখ যে স্থানে আছে, একটা নির্দিষ্ট সময় পরে সে ওই স্থান থেকে আবার আরেকটা স্থানে কি হবে? সরে যাবে। এই যে নীতিটা বলা হলো, এই নীতিটাকে বলা হয় হাইগেনসের নীতি, যেটা পরের পরের টপিকে আছে। তো তরঙ্গমুখের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, তরঙ্গমুখের উপরে প্রতিটি কণা কি একই দশায় থাকে। তার মানে বলতো একটি তরঙ্গমুখীর উপর অবস্থিত দুটি কণার দশা পার্থক্য কত হবে বলো? এমসিকিউ পরীক্ষার প্রশ্ন। 0। 0 হবে। অয়ন দেবনাথ খুব ট্যালেন্ট স্টুডেন্ট, রেসপন্স করছে, বাকিদের কোনো রেসপন্স নাই। ক্লাসে থেকে যদি রেসপন্সই না করো তাহলে এই ক্লাস করা না করার কোনো মানে হয় না। বুঝতে হবে, প্রশ্ন করতে হবে। তাহলে একটা সমতল, ধরো এটা একটা সমতল তরঙ্গমুখ, এই তরঙ্গমুখের উপরে যতগুলো কণা থাকবে সমস্ত কণার দশা কি বলো? একই। এই কণার দশা যায়, এই কণার দশাও তাই, তাহলে পার্থক্য করলে কত হবে? 0 হবে। ঠিক আছে। তো এই যে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো একটু সুন্দর করে দেখে নিবা। আর 1 মিনিটের কম সময় আছে, ক্লাস হয়তো কেটে যাবে। আর এই যে হাইগেন্সের যে নীতি, সেই নীতিটা আমি এখানে বললাম যে তরঙ্গমুখের উপর প্রতিটি বিন্দুকে নতুন গোলকীয় তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা যায়, অর্থাৎ প্রত্যেক বিন্দু গোলীয় তরঙ্গ হিসেবে নিশ্চিত করবে, এবং এই গৌণ তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এবং যে কোনো একটা সময়ে যদি একটি বৃত্তচাপ কল্পনা করা হয়, তার ওই চাপের উপরে যে কণাগুলো থাকবে সেই কণাগুলো সমদশা হবে। এবং একটা নির্দিষ্ট সময় পর পর ওই বৃত্তচাপটা বা তরঙ্গমুখ নতুন আর একটা অবস্থান সরে যাবে বা অবস্থান নির্দেশ করবে। তো সময় শেষ হয়ে গেছে, কেটে যাবে। আমরা আগামী ক্লাসে আবার এই জায়গা থেকে শুরু করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাই লেখাপড়া করার চেষ্টা করো। আজকে যে বিষয়গুলো পড়ানো হলো